যতটা সম্ভব ঘন করে জড়ো করে রাখাটা তোমার দায়িত্ব। ডগ চিন্তাযুক্ত মনে পাইপ ঠুকে পোড়া তামাক বের করল। সব হিটারিকেই কনওয়ের চেনা উচিত। সে অনেক দিন এদিকে আছে, কিন্তু তুমি সাবধানে থেকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ সারতে চেষ্টা করব। হয়তো উপযুক্ত দাম পাবো না, কিন্তু কিছু নগদ টাকা হাতে থাকলে আগামীতে আমাদের কাজে অনেক সুবিধা হবে। ইত্তলার দিকে ফিরে রন আবার বলল, ডক, সান্ডি হেওয়ার্থ এদিকেই কোথাও আছে। মেয়েটা ডেভের গার্লফ্রেন্ড। যে কোনো উপায়ে নিউ অরলিন্স যাবে বলে সে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ওকে হন্য হয়ে খুঁজছে ডেভ। সাবধান, তোমাদের কারো সাথে ওকে দেখা গেলে খুনোখুনি হয়ে যাবে। ডেভকে আমি বলেছিলাম মেয়েটাকে দেখিনি। অবশ্য আসলে তখন ওর দেখা আমি পাইনি, এটা ঠিক। আজ সকালে দেখা পেলাম, কথাও বলেছি। মেয়েটা এমন ক্ষেপে আছে যে সামনে পেলে পেরেকও চিবিয়ে খাবে। মেয়েরাই যত অনর্থের মূল, বলল ইত্তল। ঠিক আছে রন, ওরা এলেই তুমি রওনা হয়ে যেও। এদিকটা আমি ঠিকই সামলাতে পারবো, তবে বেশি দেরি করো না যেন। ওদিককার আবহাওয়াটা আমার কাছে ভালো ঠেকছে না। ওদের তিনজনের ইন্ডিয়ানোলা পৌঁছতে বেশি সময় লাগলো না। 8 অন্য হিটারিদের সাথে ইন্ডিয়ানোলা ছাড়েনি টমি সিডনি। ইচ্ছে করেই থেকে গেছে। ওদের সাথে সে নিরাপত্তার অভাব বোধ করে। লোকগুলো অলস, গল্পগুজব, হইহল্লা আর অসাবধানতার আখড়া। নিজেকেই কেবল বিশ্বাস করে টমি। মাংসাশী প্রাণীর মতোই প্রখর সহজাত প্রবৃত্তি ওর। একা যাত্রা করা বা একা শিকার করাই ওর পছন্দ। সবার সামনে সে আড়ষ্ট, চুপচাপ আর ঠান্ডা, কিন্তু একা রাতে বুনো পরিবেশে টমি একদম নির্দয় কিলার। চিটনি যে ওদের সাথে আসেনি তাতে হিটারিরা কেউ অসুখী নয়। ওই লোকটা সাথে থাকলেই বরং ওরা অস্বস্তি বোধ করে। সবাই জানে টমি অশ্লীল কথাবার্তা বা গালাগালি মোটেও পছন্দ করে না। ওর নিজস্ব চলাফেরার মান বেশিরভাগই কঠিন ধর্মপ্রাণ ব্যাপটিস্ট পরিবারের মতোই। ওই পরিবেশেই সে বড় হয়েছে। কেবল পিস্তলটা ছাড়লেই সবাই ওকে সমাদর করে কাছে টেনে নিত। পিস্তলের যুদ্ধে নীতিবোধ বলতে ওর কিছুই নেই। যেখানে যে অবস্থায় পায় শত্রুদের সে খতম করে, তবে সেটা নিজের সুবিধা মতো। গুলি বা খাটনির বাড়তি অপচয় সে কখনো করে না। স্বভাবগতভাবেই টমি একা, কিন্তু ওর বিশেষ কতগুলো অভ্যাসের কারণে মানুষ একটু অস্বস্তি বোধ করে। পরিপাটি করে বিরাজ করা নিখুঁত, অথচ সাদাসিধে কাপড় পরে সে। পাতলা চুল মাথার সাথে সাটিয়ে আশ্রায়। চোয়াল সবসময়ে পরিষ্কার করে কামানো থাকে। নিজে হিটারি না হলেও ওর মা ছিল টেক্সান হিটারিদের চাচাতো বোন। মার্সার হিটারি ফিউডের কথা শুনে সেই সূত্র ধরেই সাহায্য করার জন্য অ্যালাবামা থেকে দক্ষিণে এসেছে সে। ওর হাতে প্রথম যে মার্সার নিহত হয় তার নাম ছিল আলফ্রেড। চমৎকার হাসিখুশি এক তরুণ। এল পেসো থেকে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসেছিল। একটা সেলুনে সে মন্তব্য করেছিল, মার্সার পরিবারে তার মতো লোকেরই সাহায্য দরকার। আল যখন সেলুন ছেড়ে রাস্তায় নামলো, টমি চিটনি ওর পিছু নিল। শোনা যায় অ্যালের নাকি পিস্তলে দারুণ হাত ছিল, তবে কোনো মানুষকে সে কখনো মারেনি। সেলুনের লোকজন বাইরে দুটো গুলির শব্দ শুনতে পেল। শব্দ অনেকটা একটা গুলির মতোই শোনালো।
বাইরে বেরিয়ে সবাই দেখলো খাপ থেকে অর্ধেকটা পিস্তল বের করা অবস্থায় এলের লাশটা রাস্তায় পড়ে আছে। চিটনিকে কোথাও দেখা গেল না। এখন ইন্ডিয়ানোলার রাস্তায় দাঁড়িয়ে স্টেজ আসার অপেক্ষায় আছে টমি। স্টেজের পিছনে ঘোড়ার পিঠে ফ্রেঞ্চ হিটারির আসার কথা আছে। হিটারি পরিবারের একমাত্র ওর সাথেই টমির কিছুটা ঘনিষ্ঠতা আছে। ফ্রেঞ্চ দেখতে টমির সম্পূর্ণ বিপরীত। তরুণ, সুদর্শন, বেপরোয়া, জাঁকজমকলা পোশাক পরে। একটা ব্যাপারেই কেবল ওদের মিল, খুন করার সময়ে টমির মতোই ঠান্ডা আর দক্ষ হাতে কাজ সারে ফ্রেঞ্চ। চিটনির ইন্ডিয়ানোলায় থেকে যাওয়ার আরও একটা কারণ হলো ফ্রেঞ্চ হিটারি। টমি ওর সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চায়। একরাশ ধুলো উড়িয়ে স্টেশনের দরজায় এসে থামল স্টেজ কোচ। পিছন থেকে ধুলোর মেঘটা উড়ে এসে কিছুটা গাড়ির উপর আর বাকিটা আশেপাশে পড়ল। প্রথম নামলো একজন মোটাসোটা ড্রাম বাদক। ফতুয়ার মধ্যে আটছে না ওর দেহ। টান টান হওয়া বোতামের ফাঁক দিয়ে পেটের উপর সাদা শার্টের কিছু অংশ দেখা যাচ্ছে। এরপর নামতে উদ্যত হলো এক তরুণী যুবতী। ড্রামার ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়ায় ওটা গ্রহণ করে হালকা পায়ে রাস্তায় নামলো মেয়েটা। চলতে চলতেই পুরো ইন্ডিয়ানালা যেন থমকে দাঁড়ালো। ভার্জিনিয়ার ক্লারা জেমস পা রেখেছে ইন্ডিয়ানোলার ধুলোময় বড় রাস্তায়। নিজের চারপাশে তাকালো সে। শহরের এই করুণ অবস্থা দেখে মোটেও বিচলিত হলো না। অভিজাত্য, মোহিনী শক্তি আর মানিয়ে নেয়ার ক্ষমতা ওর এত বেশি যে গরম, ধুলো বা দূরযাত্রা তা ক্ষুণ্ণ করতে পারেনি। প্রায় 12 মহিলা ছিল রাস্তায়। প্রত্যেকে থমকে দাঁড়ালো। কয়েকজন হ্যাটের ফাঁক দিয়ে আর চোখে ক্লেরাকে দেখল, আর বাকি মেয়েরা নির্লজ্জভাবে হা করে চেয়ে রইল, কারণ ওর জামা কাপড়গুলো খোদ প্যারিস থেকে এসেছে। তাও 1 বছর বা 2 বছরের পুরনো ডিজাইন নয়, সব বর্তমানে চালু হাল ফ্যাশনের জামা। ঠিক ওই মুহূর্তে স্যান্ডি হেওয়ার্ড ঘোড়ার পিঠে ওখানে হাজির হলো। হিচিং রেইলে ঘোড়া বেঁধে ঘুরে ক্লারাকে দ্বিতীয়বার যাচাই করে দেখল। ক্লারা হাসল। হাউ ডু ইউ ডু? আমি ক্লারা জেমস। ওই সামনের হোটেল, ওটা কি পরিচ্ছন্ন আর সম্ভ্রান্ত জায়গা? হ্যাঁ, তা বলা যায়, জবাব দিল স্যান্ডি। তারপর কিছুটা ধরা গলায় জানালো, আমি স্যান্ডি হেওয়ার্ড। স্যান্ডি, তোমার কথা শুনেছি আমি। তোমার কথা শুনেছি আমি? তুমি তাহলে মিস্টার মার্সারের ফিয়ান্সে। তুমি হয়তো বলতে পারবে রন মাইকের দেখা কোথায় পাওয়া যাবে? ওই প্রশ্নে স্যান্ডির মুখে কোনো আগ্রহ চিহ্ন দেখা গেল না। টেইল ধরে এদিকেই আসছে সে। সূর্য ডোবার আগেই ওর এখানে পৌঁছানো উচিত। তুমি রোনাল্ডকে চেনো? চিনলে? চিনি, তুমি ওকে নিতে পারো। আবার হাসলো ক্লেরা। সেই উদ্দেশ্যেই আমি এসেছি স্যান্ডি, নইলে এখানে কেন আসবো? আমি বুঝে পাই না, বলল স্যান্ডি। যার এত সব জায়গায় যাবার সুযোগ আছে সে এই চুলোয় কেন আসবে? হোটেলের পোর্টার রাস্তা পার হয়ে ক্লেরার মালপত্র নিতে এলো। প্রথমে একটা কার্পেট ব্যাগ আর একটা ট্রাঙ্ক, তারপর স্টেজের মাথা থেকে একে একে আরো 3টে ট্রাঙ্ক নামিয়ে ভেতরে নেওয়া হলো। ওগুলো সব তোমার? প্রশ্ন করলো স্যান্ডি। হ্যাঁ, সবই আমার। তুমি কি ভাবো কিছু অস্ত্র আর নিরাপত্তা ছাড়া কোনো মেয়ের এমন দেশে আসা উচিত? পোর্টার পিছু নেওয়ার জন্য ঘুরল ক্লেরা। কামরায় গিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসছি আমি, পরে চা বা কফি খাবো। তুমি আমার সাথে যোগ দিলে খুব খুশি হব।
এখন আমি একেবারে বিধ্বস্ত। চলে গেল ক্লেরা। একটা হালকা পারফিউমের গন্ধ থেকে গেল। হিংসা ভরা চোখে ওর দিকে তাকিয়ে রইল সান্ডি। ফুটপাতের দিকে ফিরে চমকে থেমে দাঁড়ালো সে। ফ্রেঞ্চ হিটারি ওখানে দাঁড়িয়ে তার দিকেই চেয়ে হাসছে। লোকটার কালো চোখ দুটো কৌতুকে নাচছে। মেয়েটা দারুণ সান্ডি, বলল সে। সত্যিই দারুণ। কড়া সুরে জবাব দিল সান্ডি হেওয়ার্ড। মেয়েটা রন মাইকের গার্লফ্রেন্ড। ওখানে তোমার কিছু সুবিধা হবে না, ওরা শিগগিরই বিয়ে করছে। লোকটা এখনো তাকিয়ে তাকিয়ে হাসছে। বিধবা হওয়ার জন্য ওর বয়সটা একটু কম, বলল সে। তবে ও বউ হওয়ার আগেই তা ঘটবে। সান্ডি ফুটপাতে উঠল। সান্ডি, আমাকে কিছু বলার আছে তোমার? প্রশ্ন করল ফ্রেঞ্চ। মেয়েটা ইতস্তত করছে। হোটেলের দরজা দিয়ে দেখলো ভিতরে ঢুকে একবার পিছন ফিরে তাকালো ক্লেরা। দূরে সরে যাওয়ার জন্য পা বাড়িয়েও থামল সে। কি আসে যায় ফ্রেঞ্চ কে তা ক্লেরা জানেও না। ওখানে দাঁড়িয়ে রইল সান্ডি। এখন ওর চোখ দুটো রাস্তার ওপারে। ফ্রেঞ্চের দিকে না তাকিয়েই কথা বলছে সান্ডি। তবে কথা যে বলছে তা বোঝা যাচ্ছে না। মাইক আজ বিকেলের মধ্যে শহরে আসছে, বলল সে। একপাল গরু আছে ওর সাথে। গরু? ফ্রেঞ্চের স্বরে অবিশ্বাস। ওরা তো হর্সু লেকের কাছে গরু জড়ো করছে। আমরা দেখে এসেছি। আমাদের লোকজন ওদিকে রওনা হয়ে গেছে। তুমি যা খুশি ভাবতে পারো, তবে আজ সন্ধ্যায় শহরে থাকলে গরুর দলটাকে আসতে দেখবে। ম্যাটাগর্ডার দ্বীপে যা গরু ছিল এটা তারই অংশ। ওর সাথে কজন আছে? মনে হয় 3 বা 4। কনওয়ে ছাড়া বাকি সবাই অপরিচিত লোক, অচেনা লোক। নৈরাশ্য ফুটে উঠল ফ্রেঞ্চের মুখে। তুমি শিওর? ফ্রেঞ্চ ঘাড় ফিরে ফ্রেঞ্চের দিকে তাকালো মেয়েটা। টাকাটা আমার এখনই দরকার। টাকা? বলল সে। শোনো হানি, তুমি ভালো করেই জানো আমি আমার টাকা চাই। ফ্রেঞ্চ, তুমি কথা দিয়েছিলে ওরা কোথায় আছে আর কি করছে জানালে $200 দেবে। নিশ্চয় সুইটি, অপেক্ষা করো। তুমি? অপেক্ষা করতে পারবো না, টাকাটা আমার চাই। আমি নিউ অরলিন্স যাব। বিষাক্ত একটা চাউনি দিল ফ্রেঞ্চ। ধরো, টাকাটা আমি দিলাম না, কি করবে? দেবের কাছে নালিশ করবে নাকি মাইকের কাছে? না ফ্রেঞ্চ। সান্ডির চোখ দুটো জ্বলে উঠল। আমি টমি সিডনিকে বলবো। ওর ঠোঁট থেকে কৌতুকের হাসিটা মিলিয়ে গেল। খবরদার ওসব কিছু করতে যেও না তুমি। আমার টাকা আমি চাই, ফ্রেঞ্চ পুনরায় বলল সে, এবং তা আগামীকালের মধ্যেই। হঠাৎ রেগে উঠল সে। না, পুরোটা আজ রাতেই আমি কড়াই গন্ডায় বুঝে পেতে চাই। টাকাটা আমার বিশেষ দরকার বলেই এমন নিজ একটা কাজ আমি করেছি। যদি না পাই তবে সোজা টমিকে সব কথা জানাবো। জানো তো, কথা দিয়ে কথা না রাখাটা ও কি চোখে দেখে। তোমাকে সে খুনই করে ফেলবে। হ্যাঁ, কাজকলা করবে। আর চোখে একবার রাস্তাটা দেখে নিল ফ্রেঞ্চ। যা হোক, আমি ওর থেকে ফার্স্ট। ফ্রেঞ্চকে মারা অত সোজা নয়। চেষ্টা করলে সেই মারা পড়বে। এটাও কি ওকে জানাবো? তুমি যত ফার্স্টই হও, তুমিই মরবে। সে ইচ্ছা করলে যে কোনো সময়েই তোমাকে শেষ করতে পারে। তুমি টেরও পাবে না কোথা দিয়ে কি ঘটল। অস্ফুট স্বরে একটা গাল দিল ফ্রেঞ্চ। ঠিক আছে, আমি তোমার টাকা নিয়ে আসব। অপেক্ষা করো, আজ রাতেই তুমি টাকা পাবে। চলে গেল সানি। ওর গমন পথের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল হিটারি। রাগে আর জ্বালায় ভিতরটা পুড়ছে। হিটারিদের মধ্যে সেই ছিল সব থেকে উঁচুতে। অন্তত পিস্তলে সে তাই ছিল। কিন্তু সিডনি আসার পর থেকে তাকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সে ঠিক মেনে নিতে পারছে না। কিন্তু অন্যদিকে আবার টমি চিটনি থাকাতেই হিটারিদের একতা বজায় আছে। কারণ প্রায় অর্ধেক হিটারি ফিউড বন্ধ করার পক্ষপাতী। কিন্তু বেশিরভাগ খুন
টমি নিজে ঝুঁকি নিয়ে করছে বলেই এখনো সবাই একত্র আছে। শোনা যায় ডেভ মার্সারও ফার্স্ট, কিন্তু ওকে নিয়ে ফ্রেন্সের কোনো দুশ্চিন্তা নেই। একমাত্র চিটনিকেই সে ভয় করে। লোকটা কাউকে সমান সুযোগ দেয় না। ফ্রেন্স যদি চিটনিকে মারতে সক্ষম হয় তাতে নিজেদেরই ক্ষতি। ওকে ছাড়া হিটারিরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকবে। চিটনিকে কেন্দ্র করে যে খ্যাতি চারপাশে ছড়িয়ে পড়েছে সেটাই হিটারিদের সাহস যোগাচ্ছে। কামরায় ঢুকে জামা বদলে সময় নষ্ট করলো না ক্লোরা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হ্যাট পরল। তারপর টাং খুলে কয়েকটা জামা বের করে ঝুলিয়ে দিল। এতে জামার কুচকানো জায়গাগুলো সোজা হবে। ইস্ত্রি করার জন্য একটা লোকের সন্ধান করাও দরকার। যদি একান্তই পাওয়া না যায় তবে কাপড় ধোয়া আর ইস্ত্রি তাকে নিজেই করতে হবে। আগে কোনো দিন না করলেও পারবে সে। চিন্তাযুক্ত মনে স্যান্ডি হেওয়ার্থের আচরণটা বিশ্লেষণ করার চেষ্টা করছে সে। ক্লোরা ওকে ওই লোকটার সাথে দেখে ফেলায় অমন অপরাধীর মতো মুখ ফিরালো কেন মেয়েটা? ডেভ মার্সারের কথা ক্লোরা জানে বলে নাকি আর কিছু? লোকটা দেখতে কেমন ভাবলো সে। রোদে পোড়া চামড়া, একটু যেন কঠিন, রূপে সুদর্শন, একটু বেপরোয়া, কিন্তু অপরিচ্ছন্ন আর নোংরা বলেই মনে হলো। লোকটা পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখেছে ওর শার্টের কলারের পিছনে পুরু হয়ে ময়লা জমে চিকচিক করছে। মনে পড়তেই গা শিউরে উঠল ওর। বাবা ওকে সাবধান করেছিল যে টেক্সাসের পরিবেশ ভার্জিনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তাই ওখানে বসেই দেশটা সম্পর্কে যতদূর সম্ভব তথ্য জোগাড় করেছে ক্লোরা। এমনকি মার্সার হিটারি রক্তক্ষয়ী তিক্ত ফিউডের কথাও সে জানে। এবার ডাইনিং রুমে গিয়ে কিছু খাওয়া দরকার। বেশ খিদে পেয়েছে ওর। পরে কামরায় ফিরে জানালা দিয়ে রনের জন্য বাইরে নজর রাখবে। স্যান্ডি যার সাথে কথা বলেছিল সেই লোকটার কথা মনে পড়ল ওর। মেয়েটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন কেউ ওদের কথা বলতে দেখে ফেলুক, এটা সে চায় না। এমন একটা এলাকায় স্যান্ডির যে হরেক রকমের লোকের সাথে পরিচয় থাকবে এটাই স্বাভাবিক। ক্লোরা নিজেও অনেক ধরনের লোককেই চেনে। ওর বাবা ওকে সবার থেকে আগলে আড়াল করে রাখতে চায়নি। ভ্যানিটি ব্যাগটা তুলে নিয়ে ডাইনিং রুমের দিকে রওনা হলো ক্লোরা। কয়েক মিনিট বসার পরই স্যান্ডি এসে ওর সাথে যোগ দিল। ঈর্ষার চোখে ক্লোরার দিকে তাকালো সে। তোমাকে যা সুন্দর লাগছে, ইস, আমাকেও যদি তোমার মতো এমন সুন্দর দেখাতো। এটা কঠিন কিছুই না, বলল ক্লোরা। আর আমার মতো হওয়ারই কি দরকার? তুমি তো এমনিতেই যথেষ্ট সুন্দর। মিস্টার মার্সার নিশ্চয় তাই মনে করে। ও ডেভ, ডেভ বেশ ভালো, চমৎকার লোক, কিন্তু ওর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। কোথাও যেতে চায় না সে। যাবে অর্থাৎ সে এখানেই থাকতে চায়, পশ্চিমে। সবসময় কেবল গরু নিয়েই ওর চিন্তা। মাঝে মাঝে আমার মনে হয় লোকটা হয়তো আর কিছু জানে না। হয়তো তাই, কিন্তু সে যদি ভালো মানুষ হয় তোমাকে ভালোবাসে। একটু থামলো ক্লোরা। আর তুমি যদি ওকে ভালোবাসো, তুমি তো ভালোবাসো, বাসো না? মনে হয়, কিন্তু ঠিক জানি না। আমাকে সে এই নরক থেকে বের করে নিয়ে গেলে আমি আর কিছু চাই না। সারাটা জীবন এভাবে টেক্সাসের রাঞ্চে আমি কাটাতে পারবো না। হয়তো এই ব্যবসায় যদি ক্ষতি হয় তবে ও বাইরে যেতে রাজি হবে। ধীরে ধীরে চোখ তুলল ক্লোরা। মানে রোনাল্ডের সাথে ডিলটা? তোমার কি মনে হয় ওটা বিফল হবে? জানি না আমি। আমার মনে হয় এত দূর পথ গরু নিয়ে যাওয়ার অনেক ঝুঁকি। আর যদি ভালো দামে বিক্রি করতে পারে আরও গরু কিনবে ওরা। আবার নতুন করে সেই একই ব্যাপার ঘটবে। চিন্তাশূন্য হলো ক্লোরা। দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিল সে। কথা বলে চলেছে স্যান্ডি। ক্লোরা শুনছে। অতৃপ্ত মহিলাদের কথা সে অনেক শুনেছে, কিন্তু এমন তীব্র অসন্তোষের কথা কখনো শোনেনি। স্যান্ডি যে জীবনে
কি চায় তা ক্লোরা বুঝে উঠতে পারছে না। কিন্তু সেটা যাই হোক না কেন, ওর ধারণা এখানে সে তা পাবে না, এবং দেব যদি ওকে নিয়ে না যায় তবু সে যে করেই হোক যাবেই। ওখানে মার্সায় কিভাবে দিন চালাবে? নরম সুরে জিজ্ঞেস করলো ক্লেরা। দেব ও একটা কিছু ম্যানেজ করে নেবে, ও পুরুষরা পারে। ব্যাপারটা যত সহজ মনে করছো আসলে কিন্তু তেমন নয়। রোজগার করতে হলে কোনো একটা পেশায় দক্ষতা প্রয়োজন। স্যান্ডি কিছুতেই তা মানতে রাজি নয়। ও ঠিকই পারত, কিন্তু যাওয়ার চেষ্টাই করতে চায় না। কেন করবে? এখানে তার ঘরবাড়ি রয়েছে, লোকে তাকে চেনে, সম্মান করে, জমি গরু সবই আছে। পাত্র হিসেবে ভালো শিকার ধরে ফেলো। দেব অবাক হলো স্যান্ডি। জীবনে ক্যাটলম্যান ছাড়া ও আর কিছুই হতে পারবে না। প্রসঙ্গ পাল্টালো ক্লেরা। এটা ওটা হালকা বিষয় নিয়ে ওদের আলাপ চলল। শেষ পর্যন্ত স্যান্ডি বিদায় নেওয়ার পর চেয়ারে গা এলিয়ে দিয়ে আরও কফির অর্ডার দিল সে। যেখানে বসেছে সেখান থেকে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। বসে বসে ফুটপাতে লোকজনের চলাচল লক্ষ্য করছে ক্লেরা। স্যান্ডিকে যার সাথে কথা বলতে দেখেছিল হঠাৎ তাকে দেখতে পেল। একজন লম্বা গড়নের সাদাসিধে পোশাক পরা লোকের সাথে কথা বলছে সে। মেয়েটার সাথে চোখাচোখি হতেই লম্বা লোকটা টুপি খুলে অভিবাদন জানালো। অন্যজন ফিরে দেখে নিচু স্বরে ওকে কি যেন বলল। এতে লম্বা লোকটা আবার মেয়েটার দিকে ফিরে তাকালো। ওর চোখে কৌতূহল। আরো কফি? ওয়েটেস পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ ধন্যবাদ। বাইরে যাদের দেখছি তারা কি বেশিরভাগই গরু ব্যবসায়ী? ওরা প্রায় সবাই নিষ্কর্মা। কিছু ক্যাটলম্যান, ক্রেতা আর চালানকারী লোক আছে বটে, তবে বাউন্ডেলে লোকের সংখ্যাই বেশি। ওই গাঢ় রঙের লোকটা, পায়ে লাল বর্ডার দেয়া বুট, ও কি ক্যাটলম্যান? বলতে পারো, ও হিটারিদের একজন। ওরা গরুও পালে, কিন্তু মার্সারদের বিরুদ্ধে লড়াই করে আর মদ খেয়ে এত সময় কাটায় যে কাজ করার মতো সময় পায় না। হিটারি, ওদের নাম আমি শুনেছি। ওই লোকটা ফ্রেঞ্চ হিটারি। বুড়ো হিটারি মারা যাওয়ার পর থেকে সেই এখন দলনেতা। ও আর টমি চিটনি। ক্লেরা একটু সিধে হয়ে বসল। স্যান্ডি হেওয়ার ডেভ মার্সারের প্রেমিকা হয়ে বিপক্ষের দলনেতার সাথে কি আলাপ করছিল? ক্লেরার বয়স কম হতে পারে, কিন্তু এরই মধ্যে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। মানব সমাজের কূট ধারণাগুলো ওর বেশ ভালোই জানা আছে। স্যান্ডির শহরে যাবার অদম্য ইচ্ছা আর ফ্রেঞ্চ হিটারির সাথে ফিসফিস করে কথা বলা, দুটো এক করলে নিশ্চয় আজে বাজে কথা ভাবছে সে, কিন্তু তবু নিশ্চিন্ত হতে পারছে না। রাতে খাবার জন্য লোকজন আসতে শুরু করেছে। এবার জানালার পাশ থেকে উঠে নিজের কামরায় গিয়ে কালো ওভারকোটটা চাপিয়ে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ম্যাম। ক্লার্কটা সৌম্য চেহারার একজন বয়স্ক লোক। এই সময়ে রাস্তায় বেরোনোটা তোমার ঠিক হবে না। এদিকে ভালো লোক আছে, কিন্তু বাজে লোকেরও অভাব নেই। একটু তাজা হাওয়া খেতে যাচ্ছি। ফুটপাতের উপরই থাকবো। বাইরে বেরিয়ে এলো সে। গালফের দিক থেকে ঠান্ডা মৃদু বাতাস বইছে। স্থির নিশ্চুপ একটা সন্ধ্যা। আকাশে গুটি কয়েক তারা ফুটেছে। পশ্চিম আকাশে একটু আবছা আলো এখনো দেখা যাচ্ছে। প্রথমে মনে করেছিল বুঝি রাস্তায় আর কেউ নেই। পরে দেখলো 60 ফুট দূরে একটা লম্বা চিকন মানুষের আকৃতি দেখা যাচ্ছে। ওর দিকেই আসছে টমি চিটনি। নয়। ক্লেরার সামনে এসে থামলো লোকটা, কিন্তু পথ আটকে নয়। যখন কথা বলল স্বরটা কেমন অদ্ভুত শোনালো, ভঙ্গিটাও আড়ষ্ট। ম্যাম। খেকারি দিয়ে গলা পরিষ্কার করলো সে। এই সময় রাস্তায় একা ঘোরাটা তোমার ঠিক হচ্ছে না। এখানে
এখানে প্রায়ই গোলমাল, রাপ লোকজন। ওর কথা অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। তারপর কিছুটা শক্তি সঞ্চয় করে সে বলল, মাঝে মাঝে গোলাগুলিও হয়। সাবধান করার জন্য ধন্যবাদ। ভিতরে ভীষণ গুমট। কোমল স্বরে বলল কেলেরা। তাই একটু হাওয়া খেতে বেরোলাম। হ্যাঁ, ভিতরে গরম হওয়াই স্বাভাবিক। আমার মনে হয়, আবার ইতস্তত করল সে, হয়তো ঝড় আসবে। এটা তারই পূর্বাভাস। মাথা থেকে হ্যাটটা একটু উপরে তুলল টমি। আমার নাম টমি চিটনি, ম্যাম। তুমি হাঁটতে বেরিয়েছ, নিশ্চিন্তে বেড়াও। তোমাকে যদি কেউ বিরক্ত করে কিংবা পথে থামায়, বলো আমি আশেপাশেই আছি। ধন্যবাদ, মিস্টার চিটনি। কুর্নিশ জানিয়ে সরে দাঁড়ালো টমি। তারপর এগিয়ে গেল। ওকে কেলেরার সামনে অপ্রস্তুত আর কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। মেয়েটার কৌতূহল হচ্ছে, ওর মনে আছে ওয়েটেস বলেছিল চিটনিও হিটারিদের একজন পান্ডা। টমির চিটনি আর ফ্রেঞ্চ হিটারি ইন্ডিয়ানলায় রয়েছে। গরুর দলটা আজ রাতেই পৌঁছানোর কথা ভাবছে সে। রোনাল্ড মাইক যে কোনো মুহূর্তে রাস্তা ধরে এগিয়ে আসবে। শেষ মাথা পর্যন্ত গিয়ে রাস্তা পার হলো কোলেরা। জামাটাকে ধুলো থেকে বাঁচাবার জন্য একটু তুলে ধরেছে। দূরে রাস্তার অন্য মাথায় সে টমি চিটনিকে দেখতে পাচ্ছে। ফেরার জন্য ঘুরতে গিয়ে ধুলোর উপর দিয়ে ঘোড়া হাঁটিয়ে আনার মৃদু শব্দ ওর কানে এলো। কান পেতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ক্লেরা। একাধিক ঘোড়া দুটো দালানের ফাঁকে গলিপথ ধরে এগিয়ে আসছে। গলির মাথায় এসে ওরা ঘোড়া থামালো। উকি দিয়ে বড় রাস্তাটা দেখে নেয়ার জন্য বের মাথাগুলো দেখতে পেল ক্লেরা। একজন কথা বলল, বেশি চুপচাপ। এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না মেজর। হাইঞ্জ যেই হোটেলে ওঠে সেটা কোথায়? রোনাল্ড মাইকের স্বর। ক্লেরা তাড়াতাড়ি এগিয়ে কেবল ওদের শোনার মতো জোরে বলল, সে আমার হোটেলেই উঠেছে রন। ঝট করে মাথাগুলো ওর দিকে ফিরল। রন বলে উঠল, ক্লেরা, এ কি সত্যিই তুমি, নাকি আমি স্বপ্ন দেখছি? ওদের দিকে এগিয়ে গেল ক্লেরা। হ্যাঁ রন, আমি এসেছি, সাবধান। টমি চিটনি আর ফ্রেঞ্চ হিটারি কিন্তু এখনো শহরেই আছে। ওরা জানে তুমি কিছু গরু নিয়ে আসছো। এত সব তুমি কি করে জানলে? অবাক হলো রন। স্যান্ডি হেওয়ার্ডের সাথে আমার দেখা হয়েছিল, সেই আমাকে বলেছে। রাস্তায় সে ফ্রেঞ্চের কাজ ঘেঁষে দাঁড়িয়েছিল। আমার মনে হলো স্যান্ডি ফিসফিস করে ওর সাথে কথা বলছিল। শহরে তুমি কতক্ষণ হয় এসেছো ক্লেরা? কয়েক ঘন্টা, জবাব দিল সে। এরই মধ্যে তুমি এত কথা কি করে জানলে? উজ্জ্বল হাসিতে ভরে উঠল ক্লেরার মুখ। টমি চিটনি কে তাও আমি জানি। জলদি না ফিরলে আমার কোনো বিপদ হলো কিনা দেখতে সে এখানে এসে হাজির হবে। লোকটা আমাকে বলেছে কেউ বিরক্ত করলে যেন আমি তার নাম বলি। টমি চিটনি। কথাটা বিশ্বাস করতে পারছে না রন। মেয়েদের ব্যাপারে সে ওরকমই, বলল কনওয়ে। চিটনি ওদের খুব সম্মান করে চলে, মনে হয় একটু ভয়ও পায়। তুমি মিস্টার হাইঞ্জের সাথে দেখা করতে চাও? রনকে জিজ্ঞেস করলো ক্লেরা। হোটেলে ওর নাম আমি শুনেছি। আমি যখন বেরোই তখন সে লবিতে বসে খবরের কাগজ পড়ছিল। তুমি ওর সাথে কথা বলতে চাইলে আমি তার ব্যবস্থা করতে পারি। সেটা হলে তো ভালোই হয়। আমরা করালে থাকব। কথাটা বলেই আবার মত পাল্টালো রন। না, তার চেয়ে তুমি ওকে নিজের কামরায় ফিরে অপেক্ষা করতে বলো। ওখানেই তার সাথে আমি দেখা করব। কনওয়ে, তুমি আর ইলি রাস্তা থেকে সরে থেকো। আমরা ওপাশের বান্নে থাকব। তুমি সাবধানে পা ফেলো মেজর। ওই টমি চিটনি লোকটা নির্ভেজাল বিষ, আর ফ্রেঞ্চ হিটারির হাত পিস্তলে খুব চালু। লোকটা আমার জানা মতেই 8-9 জন লোক মেরেছে। ক্লেরা, রন সাবধান করলো।
তুমি সতর্ক থেকো। তুমিও। তোমার সাথে কথা বলার জন্যে আমার মনটা ছটফট করছে। পরে হোটেলে কথা হবে যদি পারি। বারুদের উপর আছি আমি। ধীর পায়ে হোটেলের দিকে এগোলো ক্লেরা। টমি চিটনির পাশ দিয়ে যাবার সময় লোকটা মুখ তুলে চেয়ে পরক্ষণেই চোখ ফিরিয়ে নিল। গুড নাইট মিস্টার চিটনি, বলল মেয়েটা। তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, গুড নাইট, একটু তোতলালো টমি। ক্লেরা হোটেলে ফিরে দেখল হাইন্স লাউঞ্জে নেই। নিজের কামরার চাবি আনতে রিসিপশনে গেল সে। ক্লার্ক চাবি আনার ফাঁকে হোটেল রেজিস্টারে একবার চোখ বুলিয়ে নিল। দেখলো ওর থেকে 2টো কামরা বাদেই হাইন্সের রুম। নিজের কামরা খুলে চাবি রেখে করিডোর ধরে এগোলো ক্লেরা। হালকা নখের জবাবে দরজাটা সামান্য ফাঁক হলো, তারপর পুরোটা খুলে গেল। বিশালাকায় থলথলে মোটা একজন লোক দরজায় দাঁড়িয়ে। শার্ট পরে আছে লোকটা। সোনার মোটা চেনের মাথায় লকেটের মতো একটা এলকের দাঁত ঝুলছে ওর ভুঁড়ির উপর। চেহারায় ভ্যাবাচেকা খাওয়ার চিহ্ন স্পষ্ট। মিস্টার হাইন্স, আমি ক্লেরা জেমস। আপনার সাথে আমার কিছু কথা ছিল। একটু হাসল সে। আমি ভদ্র মহিলা মিস্টার হাইন্স। চেহারা লাল হলো ওর, সেটা দেখেই বোঝা যায়। লবিতে গিয়ে বসি? না, এখানে, এখনই, এবং জলদি কথা সারতে হবে। পিছিয়ে ক্লেরাকে ঘরে ঢোকার পথ ছেড়ে দিল সে। মেয়েটা ঘরে ঢুকলে দরজা বন্ধ করলো। চেয়ারের পিছনে ঝোলানো কোটটা পরে নিল সে। ঘরে চুরুটের ধোয়ার জন্য আমি দুঃখিত ম্যাম। কোনো লেডি আমার ঘরে আসবে আশা করিনি। সরাসরি কাজের কথাই এলো ক্লেরা। মিস্টার হাইন্স, তুমি একজন গরুর ব্যবসায়ী। আমার ফিয়ান্সে মিস্টার রোনাল্ড মাইক ইন্ডিয়ানোলায় এসে পৌঁছেছে। একদল গরু নিয়ে আসছে ওরা। ওগুলো খুব শিগগিরই পৌঁছে যাবে। বাইরে টমি চিটনি আর ফ্রেঞ্চ হিটারিও রয়েছে। রোনাল্ড ঝামেলা চায় না। সে কামরাতেই তোমাকে ওর জন্য অপেক্ষা করতে অনুরোধ জানাতে আমাকে পাঠিয়েছে। ওগুলো কার গরু? ডেভ মার্সারের সাথে ওর পার্টনারশিপ। আমার বিশ্বাস মার্সার এখন থেকে দক্ষিণে কোথাও গরু জড়ো করতে ব্যস্ত। ঠিক আছে, আমি অপেক্ষা করব। অন্যমনস্কভাবে চুরুটটা তুলে নিয়ে ধরিয়ে আবার সাথে সাথে নিভিয়ে ফেলল সে। ম্যাম, মিস জেমস, তুমি যদি সত্যি মিস্টার মাইককে ভালোবাসো তবে ওকে এখান থেকে দ্রুত আর কোথাও সরিয়ে নিলেই ভালো করবে। হাসল ক্লেরা। মিস্টার হাইন্স, আমার জায়গায় থাকলে তুমিও তা করতে না। রোনাল্ড হচ্ছে পুরুষ, আর পুরুষের কাজই করছে। সে নিজেই কাজটা বেছে নিয়েছে। ওতে আমি কখনো হস্তক্ষেপ করব না। বিপদের কথা যদি বলো, এই মুহূর্তে বহু লোক বিভিন্ন রকম বিপদে আছে। পালিয়ে বাঁচাটা এর প্রতিকার নয়। রোনাল্ড এমন মানুষ নয় যে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের ইচ্ছে মতো চালাতে পারবো। যদি তাই হতো তবে ওকে আমি ভালোবাসতে পারতাম না। চিবুকটা গর্বিত ভঙ্গিতে একটু উঁচু করল ক্লেরা। মেজর রোনাল্ড মাইক একজন অভিজ্ঞ সৈনিক। সীমান্তে কিউয়া, আপাচি, সিউ, সাইয়ান আর মোডক ইন্ডিয়ানদের বিরুদ্ধেও সে লড়েছে। আর্মি পোস্টের কাছেই খুব খারাপ বলে একটা শহরের বদনাম ছিল। ওকে ওই শহর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। 3 দিনের মধ্যেই সব খারাপ লোককে তাড়িয়ে দিয়ে ফিরেছিল রন। অবশ্য ওখানে কিছু খণ্ডযুদ্ধও হয়েছিল। সচেনেহে হাসল হাইন্স। ম্যাম, লোকটা যেই হোক তোমাকে পাওয়ার যোগ্যতা থাকলে তাকে অসাধারণ হতেই হবে। আমি তার জন্যে এখানেই অপেক্ষা করব। দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো সে। একটা কথা জেনো, আমি আর এখন ওর জন্যে দুশ্চিন্তা করব না, একটুও না। নিজের কামরায় ফিরে হ্যাট খুলে রকিং চেয়ারে বসল ক্লেরা।
কিন্তু কিছুতেই স্থির থাকতে পারছে না। ওদিকে অন্ধকারে কোথাও রয়েছে রন, ওর চারপাশে বিপদ। ক্লেরার এই পরিস্থিতিতে ভয় পাওয়াই স্বাভাবিক ছিল, কিন্তু তা হয়নি। অন্য মেয়েদের চেয়ে আত্মবিশ্বাস ওর সবসময়ই বেশি। আসন্ন বিপদে উত্তেজনায় কেমন যেন উল্লসিত বোধ করছে সে। ভয় যে একটুও পাচ্ছে না তা নয়, কিছুটা দুশ্চিন্তাও হচ্ছে। তার মনের একটা অংশ তা মেনে নিচ্ছে, কিন্তু বাকি অংশ ঘটনা প্রবাহে সক্রিয় অংশ নিয়ে ব্যাপারটা উপভোগ করছে। কেন যে টেক্সাসে এসেছে এটা সে ভালো করেই জানে। গত কয়েক সপ্তাহে অনেকবার বাবার মুখোমুখি হয়েছে ও। বলেছে রোনাল্ড মাইক ছাড়া আর কাউকে স্বামী হিসেবে ভাবা ওর পক্ষে অসম্ভব। একমাত্র রনকেই সে বিয়ে করতে চায়। কিন্তু রোনাল্ড ভীষণ রকম অহংকারী আর স্বাধীনচেতা। ওর ডিলটা যদি ঠিকমতো সম্পন্ন না হয় তবে সে হয়তো আর ফিরেই আসবে না। এই ঝুঁকি নিতে ক্লেরা রাজি নয়। আমি ওর খোঁজে যাচ্ছি বাবা, টেক্সাসে যাব বলেছিল সে। ওই কথায় অনেক বাবাই ক্ষেপে উঠত, এমন একটা কাজ করার অনুমতি দিতে অস্বীকার করত। কিন্তু ওর বাবা এটাকে সহজভাবেই নিল। জাজ জেমস সবসময় মেয়ের সঙ্গ পছন্দ করে। ওদের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। ক্লেরার সব কথা শুনে মেয়ের উপর খুশি হলো সে। রন যে কী ধরনের মানুষ তা জাজ ভালো করেই জানে। মেয়ের সাথে সেও একমত যে কাজে বিফল হলে সে আর ফিরবে না। ঠিক আছে বলল সে, তুমি যদি রনকে মন থেকে ভালোবাসো, যাও ওকে ধরে নিয়ে এসো। মেয়ের দিকে তাকিয়ে হাসলো জাজ। প্যাক করার সময় জেমস একটা পিস্তল হাতে ক্লেরার ঘরে এলো। ওটা 5 গুলির কোল্ট 41 ক্যালিবারের হাউস পিস্তল। এটাও তোমার বাক্সে কোথাও ঢুকিয়ে রাখো বলে ওটার সাথে একটা চটের ব্যাগও মেয়েকে দিল সে। এতে 50 রাউন্ড গুলি আছে। তোমার যদি আরও গুলির দরকার হয়, মুচকি হাসি দিল জাজ, তবে বুঝতে হবে আরও বড় পিস্তলের প্রয়োজন তোমার। বাবার চোখে চোখ রাখলো ক্লেরা। তোমার কি মনে হয় ওটা আমার দরকার পড়বে? সম্ভাবনা কম, তবু এটা একটা বাড়তি নিরাপত্তা। টেক্সাস এমন এক দেশ যেখানে সবাই মহিলাদের সম্মান করে, কিন্তু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি না যে সবসময় তাই ঘটবে। এখন সে ইজি চেয়ার ছেড়ে কার্পেট ব্যাগ থেকে পিস্তলটা বের করলো। ওটা লোডেড, ব্যারেলটা ছোট, ওর হ্যান্ডব্যাগে সুন্দর এঁটে যাবে। হ্যাঁ ভারী, কিন্তু ওই জন্যই মনের জোর আরও বাড়ে। ডাইনিং রুম রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে সে আয়েশ করে সাপার খাবে আর কান খাড়া রেখে শুনবে চারপাশে কোথায় কি ঘটছে। একটু পড়ার চেষ্টা করলো ক্লেরা। পড়ায় মন কিছুতেই বসছে না। বাইরের প্রতিটি শব্দ মনটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে। সে যে কোনো মুহূর্তে পিস্তলের শব্দ শুনতে পাবে বলে ওর আশঙ্কা। রন মাইক দুটো দালানের ফাঁকে দাঁড়িয়ে রাস্তাটার উপর নজর রেখেছে। দূরে লম্বা মানুষের কালো আকৃতিটা দেখতে পাচ্ছে। অন্য মানুষও রাস্তা ধরে চলছে। মাঝে মাঝে কেউ সেলুনের ভিতর অদৃশ্য হচ্ছে বা ওখান থেকে বেরিয়ে আসছে। রাস্তায় টিম টিম করে কয়েকটা বাতি জ্বলছে। হিসিং রেইলে বাঁধা রয়েছে 5-6টা ঘোড়া। এখানে সেখানে বাকবোর্ড দেখা গেলেও এই সময়ে কোনো ওয়াগন দেখা যাচ্ছে না। বাড়ির ফাঁক থেকে বেরিয়ে সোজা হোটেলের দিকে রওনা হলো রন। ভিতরে ঢুকেই ক্লার্ক মুখ তুলে তাকালো। ভিতরে ঢুকতেই ক্লার্ক মুখ তুলে তাকালো। ওর কাছে হাইঞ্জের রুম নাম্বার জেনে নিয়ে সিঁড়ি বেয়ে অদৃশ্য হলো সে। ক্লার্ক ওই দিকে কিছুক্ষণ চেয়ে থেকে নার্ভাসভাবে দরজার দিকে তাকালো। রন মাইককে সে কখনো দেখেনি, কিন্তু চেহারার বিবরণ শুনেছে, আর ওই নবাগত লোকটার সাথে সেই বিবরণ হুবহু মিলে যায়। দরজায় হালকা নক করলো রন। দরজা খুলে ওকে দেখে হাইঞ্জ সরে দাঁড়ালো। ভিতরে এসো, আহ্বান জানালো সে।
বিক্রির জন্য কতগুলো গরু এনেছো তুমি? তা আন্দাজে 830টার মতো হবে। গরুগুলো কেমন? দ্বীপের গরু তুমি দেখেছো, এটা পাঁচমিশালি দল, তবে অধিকাংশই বড় আর মোটা তাজা। অর্ধেকের বেশি গরুর বয়স 5 বছরের উপর। চুরুটে একটা টান দিল হাইন্স। দ্বীপের গরুগুলো সাধারণত মোটা তাজাই হয়। ওখানে প্রচুর ঘাস, পানির জন্যও ওদের বেশি দূরে যেতে হয় না। কিন্তু এখন গরুর বাজার মন্দা। ডিলটা আমি দ্রুত সেরে ফেলতে চাই, নিচু স্বরে বলল রন। শুনেছি তুমি সৎ আর নিরপেক্ষ লোক। সিগার চিবাচ্ছে হাইন্স। ওগুলো আমাকে জাহাজে করে নিউ অরলিন্স নিয়ে যেতে হবে। জাহাজে কিছু হারাবো। রনকে আর একবার ভালো করে দেখল সে। তোমাকে মাথাপিছু $12 করে দেব আমি। $12? শোনো হাইন্স, ওখানে কিছু সার আছে যার ওজন 1500 পাউন্ডের কম হবে না। তা নিশ্চয় আছে, কিন্তু ওদিকে আবার গোটা 40 থাকবে যার ওজন 100 পাউন্ডও হবে না। আর একটু উঠে 16 করে নাও, কি বলো? কাজ ঝাঁকালো হাইন্স। 14। এতে লস না খেলে মনে করবো আমার কপাল ভালো। ঠিক আছে, আমি রাজি। তুমি 800 গরুর জন্যে আমাকে চেক দাও। কম হলে সেটা আমি পুষিয়ে দেব, যদি বেশি থাকে সেটা তোমার। টেবিলে বসে একটা চেক লিখে রনের হাতে তুলে দিল হাইন্স। এই নাও। আর তোমার ফিয়ান্সেকে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিও। মহিলার অনেক গুণ। ধন্যবাদ। ইতস্তত করল মাইক। হাইন্স, তুমি আমার প্রতি ন্যায্য ব্যবহার করেছ, পরিবর্তে আমিও তোমাকে একটা উপদেশ দিয়ে উপকার করতে চাই। হয় তুমি গরুগুলো জাহাজে তুলে সমুদ্রে চলে যাও, আর নইলে ওদের বে থেকে দূরে সরিয়ে নাও, অন্তত 10 মাইল ভিতরে। চুরুটটা মুখ থেকে নামালো হাইন্স। কি বলতে চাও তুমি? এই আবহাওয়া হারিকেনের পূর্বাভাস। বাতাসের গন্ধেই আমি তা টের পাচ্ছি। ঠিক আছে, একটু থামলো সে। মাইক, তোমার লোকজন গরু ডাইভ করে নিয়ে আসছে। ওরাই গরুগুলোকে এগিয়ে নিয়ে যাক, কি বলো? ভিক্টোরিয়ার দিকে রওনা হয়ে প্লাসিডো ক্রিকের পাশে কোথাও আটকে রাখলেই চলবে। মনে মনে বিচার করে দেখছে রন। লোকজন নিয়ে ঝামেলা এড়াবার জন্য যত জলদি সম্ভব ইন্ডিয়ানোলা ছাড়তে চেয়েছিল সে। কিন্তু হাইন্সকেই বা কেমন করে বিপদের মুখে ফেলে যাবে? এত রাতে কাউহ্যান্ড জোগাড় করা অসম্ভব, হয়তো আগামীকালও পাওয়া যাবে না। এটাই সব থেকে ভালো উপায়, কিংবা ঠিক উল্টো। ওগুলোকে আমি ওখানে আটকে রাখতে পারি, বলল হাইন্স। খোয়ারে ঢোকাতে পারলে ওরা স্টাম্পিড করতে পারবে না। তুমি কখনো হারিকেন দেখেছো হাইন্স? আটলান্টিক উপকূল ধরে কয়েক বছর আমি জাহাজে কাজ করেছি ওয়েস্ট ইন্ডিজে। ওই ঝড়টা কিউবার দক্ষিণে কোথাও শুরু হয়েছিল, ক্রমেই উত্তরে সরে এলো। হারিকেনের প্রবল ঝাপটা এখানকার সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু ঝড়ের কেন্দ্র বিন্দু সাধারণত ঘন্টায় 15 মাইলের বেশি সরে না। মানে, ব্যাপারটা পরিষ্কার হলো না। বিরাট বৃত্ত তৈরি করে বাতাস বয় 10 থেকে 15 মাইল ব্যাস। কেউ কখনো তা মেপেছে কি না জানি না, তবে আমার ধারণা আমি যে দুটোর মধ্যে পড়েছিলাম সেগুলো আকারে ওই রকমই বড় ছিল। একটু থামলো রন। আমি গরুগুলোকে সরিয়ে নিয়ে যাব, আবার বলল সে। সরাসরি শহরের ভিতর দিয়েই ওদের যেতে হবে। তুমি শহরের ভিতর দিয়ে গরুর পাল যেতে দেখেছো কখনো? ওরা ক্লান্ত। আমার বিশ্বাস সহজেই ওদের বাগে রাখা যাবে। চেষ্টা করে দেখতে বলো তুমি। ব্যবসার ডিল আমাদের হয়ে গেছে, টাকাও তুমি পেয়েছো, তোমার কাজ শেষ। নিজের ইচ্ছায় না থাকলে আমি তোমাকে জোর করতে পারি না। আমি আগেই রাজি হয়েছি। এই কাজের জন্য আমার লোকজনকে তুমি যা ন্যায্য মনে করো তাই দিও। চেকটা পকেটে ভরল রন। তাহলে ওই কথাই রইল, উঠি। যাওয়ার আগে তুমি মিস জেমসের সাথে দেখা করে যেও, বেচারি খুব দুশ্চিন্তায় আছে। দরজা খুলে আর চোখে করিডোরটা দেখে নিয়ে বেরিয়ে এলো রন।
প্রায় সাথে সাথেই ক্লেরার দরজাটা খুলে গেল। রন এগিয়ে মেয়েটার হাত ধরল সে। তোমার এখানে আসাটা ঠিক হয়নি, বলল মাইক, কিন্তু এসেই যখন পড়েছ তোমাকে আবার বেরোতে হবে। বিরাট ঝড় আসছে। তুমি যাও, আমি ভালোই থাকবো। চুপ করে ক্যাটল নিয়ে যাওয়ার ব্যাখ্যা শুনল ক্লেরা। ঝড়ের অবস্থা যদি বেশি খারাপ দেখো তবে টিলার উপর কোর্ট হাউসে আশ্রয় নিও। দালানটা মজবুত, শহরের কিছু টিকলে ওটাই টিকবে। চিন্তা করো না, বলল সে, আমি সামলেই থাকবো। নিচে নেমে উজ্জ্বল লবি পেরিয়ে হোটেল থেকে বেরোলো রন। ফুটপাতে উঠে একটু এগিয়েই সে লম্বা আর চিকন এক লোকের মুখোমুখি হলো। লোকটা টমির চিটনি। 10। ফুটপাতের উপর দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। টমি প্রথম মুখ খুলল। তুমি কি এম ব্যান্ডের ক্যাটল ড্রাইভ করছো? কিছু এম ব্যান্ড আর কিছু আমার নিজের। রকিং আর এম ব্যান্ড। আমি একজন ব্যবসায়ী, মিস্টার চিটনি, গরুর ব্যবসা করছি। আগেই বলেছি মার্সার হিটারি ফিউডে আমার মোটেও আগ্রহ নেই। কিন্তু যোগ দিতেই বা কদিন লাগবে? প্রশ্ন করল টমি। সেটা হিটারিদের উপর নির্ভর করে। ওরা যদি আমার লোকজন বা আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তবে তার ফলাফলও ওদের মেনে নিতে হবে। আমাদের বিরুদ্ধে কিছু না করলে ওদের ভয়ের কোনো কারণ নেই। আমরা ভয় পাই না মেজর মাইক। ভয়কে অত তুচ্ছ মনে করো না। একটু ভয় থাকলে সতর্কতা আপনা আপনি আসে। আমি জেনেছি প্রত্যেকটা সফল বিজয়ের পিছনে কিছুটা ভয় আর কিছুটা সতর্কতার প্রয়োজন আছে। আর তোমার সম্পর্কে আমি যা শুনেছি তাতে আমার মনে হয়েছে তুমি সতর্কতায় বিশ্বাসী। আমার সম্পর্কে কি শুনেছ তুমি? ছোট নীল চোখ দুটো রনকে তন্ন তন্ন করে বিশ্লেষণ করে দেখছে। শুনেছি তুমি ফালতু ঝুঁকি নেও না। জিতই তোমার একমাত্র কাম্য। সেটা কোন উপায়ে আসলো তাতে কিছু আসে যায় না। ওটা তুমি পছন্দ করো না। হাসলো মাইক। মিস্টার চিটনি, পৃথিবীর সবথেকে দক্ষ গেরিলা ফাইটার অ্যাপাচিদের কাছে আমার হাতে খড়ি। সিউ আর সায়ানদের বিরুদ্ধেও আমি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। ওদের পদ্ধতি আমার কাছে অত্যন্ত উপকারী বলে মনে হয়, বুঝতেও সহজ। আর সব কিছুর মতো আক্রমণ আসার দিনগুলোও সীমিত। তাই কেবল যেসব দিক থেকে হামলা আসতে পারে সেগুলো জোরদার করাই যথেষ্ট। অনেক অ্যাপাচিকে আমরা মেরেছি, বন্দিও করেছি। এটা কি হুমকি? এই প্রশ্নের জবাব দিল না মাইক, কেবল বলল, মিস্টার চিটনি, তোমার একটা বিশেষ সুনাম আছে। যার সাথে তোমার শত্রুতা নেই তার বিরুদ্ধে লাগতে গিয়ে সেটা নষ্ট করার ঝুঁকি নিয়ে কী লাভ? ইচ্ছে করেই টমির পাশ দিয়ে স্বচ্ছন্দ ভঙ্গিতে হেঁটে রাস্তা ধরে এগিয়ে গেল রন। হালকাভাবে পা পড়ছে ওর। প্রতি মুহূর্তে ডাইনে বা বাঁয়ে ঝাঁপ দিয়ে পড়ার জন্য সে তৈরি।